আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন রেকর্ডেড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে এম্পায়ার সার্কিট ল নিয়ে আলোচনা করেছিলাম এবং এম্পায়ার সার্কিট ল এর অ্যাপ্লিকেশন সম্পর্কে ইন ডিটেল আলোচনা করেছিলাম। আজকে আমি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও বিগত ক্লাসে আমি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সম্পর্কে ব্রিফলি আলোচনা করেছিলাম। আজকে আমি ইন ডিটেল আলোচনা করব এবং এরপর ম্যাগনেটিক ফিল্ড পটেনশিয়াল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। আমরা একটি ইকুয়েশন ইলেকট্রোস্ট্যাটিক্স এ দেখেছিলাম, দিস ইকুয়ালস এপসিলন নট ই, যেখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ডি হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স এই চ্যাপ্টারটাতে ঠিক একই রকম একটা ইকুয়েশন দেখবো, বি ইজ ইকুয়ালস টু মিউ নট এইচ। এখানে বি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যেটা অ্যানালগাস টু ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। অর্থাৎ আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে যে ডি নিয়ে আলোচনা করছিলাম, ডিটাকে আমরা ডিফাইন করছিলাম ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। ঠিক একইভাবে আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সে আমরা ডি এর স্থলে বি আলোচনা করব, যেখানে বি দ্বারা ডিফাইন্ড হয় ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি। সেটা কার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ এর সাথে সম্পর্কিত। তো আমরা এই দুটো ইকুয়েশন দেখলে বুঝতে পারি দিস ইকুয়ালস এপসিলন নট ই, যেটা ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটির সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর রিলেশন দেখায়। একইভাবে আমরা বি ইজ ইকুয়ালস টু মিউ নট এইচ, যেখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির সাথে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির রিলেশন দেখায়। এখানে মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, অর্থাৎ এটা ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কোন একটা ফ্রি স্পেসে কতটুকু পারমিয়েবল। এই মিউ নটটা হচ্ছে আমাদের সেটাই ডিফাইন করে। এই মিউ নট কে আমরা বলতে পারবো পারমিয়েবিলিটি অফ দা ফ্রি স্পেস। যে কোনো মিডিয়ামের জন্য মিউ নটের পরিবর্তে আমি মিউ চিন্তা করতে পারি। এখানে মিউ নট হচ্ছে 4 পাই × 10⁻⁷, যেটার ইউনিট হচ্ছে হেনরি পার মিটার। তো আমরা যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি জানি, তো একটা সার্ফেসের ভিতর দিয়ে কি ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যাচ্ছে বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, সেটা যদি আমরা ওই সার্ফেস দ্বারা সার্ফেসের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির কম্পোনেন্ট গুলো নিয়ে সেটাকে ইন্ডিকেট করি, তাহলে আমি যে মানটা পাবো সেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বা এটাকে সাই দ্বারা প্রকাশ করি। তো একইভাবে আমরা যেটা ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমরা যে মানটা ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে আলোচনা করছিলাম, যেটাকে আমরা ফাই বলছিলাম, এখানে আমরা সেটাকে সাই বলতেছি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কোন একটা সারফেসের দিকে তার উপাংশ গুলো কত, সেই উপাংশ গুলোকে যখন নিয়ে আমি ইন্টিগ্রেট করব, সেই ইন্টিগ্রেশনের মানটাকে আমরা আসলে এখানে বলতেছি ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা ইউনিট হচ্ছে ওয়েবার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমরা ম্যাগনেটিক যে বি এর মানটা, যেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলতেছি, সেই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি এর আসলে দিক কোন দিকে হবে? তো আমরা যে কোনো একটা সার্টেন পয়েন্টে আমরা যদি ট্যানজেন্ট টানি, মনে করো এটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেটা দিক হচ্ছে তোমার দিকে। অর্থাৎ এখানে তুমি যদি একটু দেখতে পারো, তোমাদের দিকে একটা মনে করো তীর আসতেছে, সেই তীর দ্বারা বোঝানো হচ্ছে কারেন্টের দিকটা আসলে। তখন তার পাশে তোমার যে ম্যাগনেটিক ফিল্ড তার তৈরি হবে, সে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তুমি রাইট হ্যান্ড রুল থেকে জানতে পারো। তোমার হাতটাকে যদি মুষ্টিবদ্ধ করে তুমি যদি বৃদ্ধাঙ্গুলকে তোমার দিকে প্রসারিত করো, তাহলে বাদ বাকি আঙ্গুলগুলো দ্বারা আসলে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের দিকগুলো নির্দেশ করা হয়। তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো ওই ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স ডেন্সিটি, যেটা আমরা বি দ্বারা ডিফাইন করছি, তার দিক কোন দিক হবে? তার দিক হবে যে কোনো পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট আনি, ট্যানজেন্টের দিকে। ওকে, অথবা আমরা যদি একটা আহ কি বলবো চুম্বক শলাকা বলতে পারো, এটাকে যখন আমরা ওই ফিল্ডে স্থাপন করব, সেটা নর্থ পোল যেদিকে আহ, নির্দেশ করবে, সেদিকে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তার দিক আর কি। তো এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি এর আমরা আহ, হিসাব করতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের দিক, আসলে ম্যাগনেটিক ফিল্ডের, আসলে সরি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে সেটা আমরা ওই পয়েন্টে ট্যানজেন্ট টানলে, অথবা ওখানে যখন আমরা একটা ম্যাগনেটিক কম্পাসকে স্থাপন করবো, নর্থ পোলটা যেদিকে দেখাবে সেদিকে আসলে এই বি এর দিক, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের দিক। আশা করি তোমরা এটা সে বুঝতে পারছো। এখানে দেখো ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের দিকে একটা ক্লোজ লুপ, একটা ক্লোজ লুপ আমাদের যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছিলাম, সেখানে আমরা দেখছিলাম একটা চার্জ থেকে লাইনগুলো বের হয়ে নন নেসেসারি যে এটা কোনো ক্লোজ লুপ হবে, এটা ইনফিনিটের দিকে যায়। কিন্তু আমরা যখন ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের কথা চিন্তা করব, আমরা দেখবো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো আসলে কেমন, এটা হচ্ছে ক্লোজ লুপ। ওকে,
তো সেখান থেকে আসলে একটা কনসেপ্ট আনতে পারি। এটা একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই এই পয়েন্টে নিয়ে এখানে যে ইলেকট্রিক ফ্লাক্স গুলো বের হচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটিকে যদি আমরা সার্ফেস বরাবর ইন্ডিকেট করি, তাহলে আমরা ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে জানতে পারবো। কতটুকু আমরা ইলেকট্রিক ফ্লাক্স বের হচ্ছে সার্ফেসের ভিতর দিয়ে, সেটা আমরা ধারণা অর্জন করতে পারবো। সেখান থেকে আমরা জানি ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী আমরা সেখান থেকে ডাইভারজেন্স অফ ডি ফিল্ড থেকে আমরা বুঝতে পারি সেখানে কি পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে। কিন্তু মজার বিষয় হলো, আমাদের এই ধরনের কোনো ম্যাগনেটিক পোল সিঙ্গেল থাকে না, অর্থাৎ আমি কোনো সিঙ্গেল নর্থ পোল পাবো না, সিঙ্গেল সাউথ পোল পাবো না। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে সিঙ্গেল প্লাস চার্জ বা সিঙ্গেল মাইনাস চার্জ আলাদা আলাদা ভাবে স্পেসের দুইটা পয়েন্টে রাখতে পারি। কিন্তু আমরা কখনো একটা ম্যাগনেটিক মনোপোল অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোলকে আসলে আলাদা করে রাখতে পারবো না। অর্থাৎ তুমি সিঙ্গেল কোনো নর্থ পোল একটা জায়গায় রাখলে সাউথ পোল একটা জায়গায় এরকম না। অর্থাৎ তুমি যদি এই পয়েন্টে নিয়ে একটা মানে জাস্ট কি করো, একটা ক্লোজ সার্ফেস কনসিডার করো। ওই ক্লোজ সার্ফেসে কনসিডার করলে তুমি যদি ওই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যেগুলো যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ডেন্সিটি গুলো যে ইকুয়েশনটা আমরা দেখছি বিডিএস, ওই সার্ফেস বরাবর যদি ওই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর উপাংশগুলো নিয়ে ইন্ডিকেট করে তুমি যে মানটা পাবে সেই মানটা সবসময় জিরো হবে, অর্থাৎ লাইনগুলো ক্লোজই হবে। আর তুমি যদি বলো যে স্যার এখান থেকে আমরা নর্থ পোল, এই নর্থ পোলটাকে আমরা একটু আলাদা করে কি করতে পারি না, সেটা করতে গেলে দেখা যাবে তুমি এটাকে আলাদা করার সাথে সাথে ওই যে পয়েন্টটা আলাদা করছো সেখানে একটা সাউথ পোল তৈরি হবে। তুমি যদি বলো আমি নর্থ পোলটাকে একটু ছোট করে কাটি, ছোট করে কাটলেও সেখানে একটা সাউথ পোল তৈরি হবে। অর্থাৎ ফ্লাক্স লাইন তুমি যত ছোট করে কাটা করো, তুমি যদি এটাকে ক্লোজ একটা লুপ চিন্তা করো, ফ্লাক্স গুলো ঢুকে আবার এর দিক দিয়ে আসবে। অর্থাৎ এটা ক্লোজ যখন কনসিডার করবে, তাহলে আমাদের ফিল্ড লাইন গুলো বের হয়ে আবার ওই একই জায়গায় আসতেছে। তাহলে ওভারঅল এটা যেহেতু ক্লোজ লুপ, সেক্ষেত্রে তুমি যদি ডাইভারজেন্স নাও, আসলে এটা মান কত আসবে, জিরো আসবে। অর্থাৎ যা যে ফ্লাক্স গুলো বের হচ্ছে সেগুলি আবার ঢুকতেছে, ফলে আমাদের নিটটা আমরা ধরে নিচ্ছি জিরো। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ক্লোজ সার্ফেস ইন্ডিকেশন যদি ধরি, অর্থাৎ আমি আবারও বলতেছি, যদি আহ, এ- এটাকে ঘিরে একটা ক্লোজ সার্ফেস, একটা মানে ফুটবলের মতো একটা শেপ যদি তুমি কনসিডার করো, চারপাশে ওইটাকে ঘিরে তুমি যখন ওই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো, ম্যাগনেটিক ডেন্সিটিকে যখন তুমি মানে ওই সার্ফেস বরাবর ক্লোজ সার্ফেস ইন্ডিকেশন করবে, তখন মানটা জিরো আসবে। এই থেকে আমরা বুঝতে পারি কোনো সিঙ্গেল মনোপোল পাবে না, অর্থাৎ অ্যান আইসোলেটেড ম্যাগনেটিক চার্জ ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ নো ম্যাগনেটিক মনোপোল। এটা এই ইকুয়েশন থেকে আমরা সেটা বুঝতেছি, কোনো সিঙ্গেল ম্যাগনেটিক মনোপোল আসলে সম্ভব না। ওকে, আমরা এরপরে আরো ইন ডিটেল আলোচনা করব। একটু পজ করতে হচ্ছে। ওকে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে গস ল পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে ডি, যেটা ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি এর একটা সারফেস বরাবর আমি যখন উপাংশগুলোর নিয়ে সেগুলোকে ক্লোজ সারফেস ইন্ডিকেট করব, তখন আমরা কিউএ পাবো। আর সেখান থেকে আমরা ধরে নিতে পারি ওই সারফেস দ্বারা আসলে কোন ধরনের চার্জ তাকে আসলে কভার করা হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স এই চ্যাপ্টারে আমরা বলছিলাম, সেক্ষেত্রে আমরা ডি এর পরিবর্তে বি হিসাব করতেছি। এবং সেটা দেখা যাচ্ছে যে বিডিএস, মানে যেটা যেহেতু কোনো ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, তাহলে আমরা যখন বি কে ডিএস বরাবর যে উপাংশগুলো সেগুলোকে যখন আমরা ক্লোজ সারফেস ইন্ডিকেট করব, তখন আমি মানটা পাবো শূন্য। ওকে, তো আমরা আম, যে ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী এখানে ক্লোজ সারফেস ইন্ডিকেশন অফ এনি ফিল্ড, এটার ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী সেটা আমরা কি বলবো, ডাইভারজেন্স অফ বি, এটার আমরা একটা ডিবি বরাবর ভলিউম বরাবর ইন্ডিকেট করে আমরা মানটা সেম পাবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স থিওরেম থেকে আসছে। তাহলে এই ডাইভারজেন্স অফ বি বস্তু, ডাইভারজেন্স অফ বি এটাকে যখন আমরা ভলিউম বরাবর ইন্ডিকেট করবো, তার মান কত আসবে, জিরো আসবে। অর্থাৎ ডাইভারজেন্স অফ বি বস্তু জিরো। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এটাও আমরা ধরে নিতে পারি যে ম্যাগনেটিক মনোপোল যে এক্সিস্ট করে না, সেটা এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি। অর্থাৎ যখন এই ইকুয়েশনটা দেখবে, এর মানে তুমি ধরে নিবা যে এখানে আসলে কি বোঝানো হচ্ছে, এখানে নো ম্যাগনেটিক মনোপোল, অর্থাৎ কোনো ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না। অর্থাৎ কোনো আলাদা করে তুমি নর্থ পোল রাখতে পারবে না, সাউথ পোল রাখতে পারবে না। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশন ফর স্ট্যাটিক ফিল্ড নিয়ে একটু দেখবো। এক্ষেত্রে আমাদের যে আগের চ্যাপ্টারে আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছিলাম, সেক্ষেত্রে আমরা যে ইকুয়েশন গুলো ডিরাইভ করছিলাম, এখানে সোফা যে ইকুয়েশন গুলো ডিরাইভ করা হয়েছে, সেই ইকুয়েশন গুলোকে একটা টেবুলার ফর্মে আনার চেষ্টা করা হচ্ছে। তো এই যে ইকুয়েশনটা, এটা গস ল হিসেবে আমরা জানি। সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, ডাইভারজেন্স অফ ডি ইজ টু রবি, রবি হচ্ছে এখানে ভলিউম চার্জ ডেন্সিটি। আর এটাকে যদি আমরা ইন্টিগ্রাল ফর্মে লিখি, তখন আমরা এইভাবে লিখতে পারি, ক্লোজ সার্ফেস অফ ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস ইজ টু ভলিউম ইন্টিগ্রেশন অফ রো বি।
অর্থাৎ আমরা এটা ইন্ডিকেট করলে তো অবশ্যই কিউই পাবো। তারপর এটা আমরা আহ, কোনো ম্যাগনেটিক মনোপোল যে এক্সিস্ট করে না সেটার প্রকাশ করার জন্য যে ইকুয়েশনটা আনা হয়েছে এটা হচ্ছে ডাইভারজেন্স অফ বি ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্মে আছে, যদি ইন্টিগ্রেশন ফর্ম যেগুলো আমরা এখানে হিসেব করতে পারি। আর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের যে কনজারভেটিভ নেচার সেটা আমরা দেখানোর জন্য আমরা কার্ল অফ ইজ ইকুয়ালস টু জিরো দেখেছি। আর সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্মে আছে। আর যদি ইন্টিগ্রাল ফর্মে বলি আমরা হচ্ছে ই কে ক্লোজ লাইন বরাবর আমরা যখন মানে সেটাকে ক্লোজ নাম্বার উপর তার উপাংশগুলো নিয়ে যখন আমরা ক্লোজ লাইন ইন্ডিকেশন করব তখন মানটা জিরো আসতেছে। সেটা হচ্ছে কনজারভেটিভ নেচার অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটা ইন্টিগ্রাল ফর্মে দেখানো হয়। একইভাবে আমরা যখন অ্যাম্পিয়ার সার্কিট ল পড়াচ্ছিলাম তখন আমরা সেখানে দেখছিলাম কার্ল অফ এইচ ইজ ইকুয়ালস টু জে, এবং সেটাকে যখন আমরা ইন্টিগ্রাল ফর্মে লিখি আমরা দেখি এইচ ফিল্ডকে একটা ক্লোজ লাইন বরাবর তুমি যদি ইন্টিগ্রেট করো, মানে এইচ ফিল্ডের উপাংশগুলো নিয়ে, তখন আমরা সেটা পাচ্ছি আসলে ওই কারেন্ট ডেন্সিটিকে একটা সারফেস বরাবর তুমি কি করবা আসলে উপাংশগুলো নিয়ে ইন্টিগ্রেট করবা। সেটা অ্যাম্পিয়ারস ল থেকে জানতেছি। ওকে, তো এটা আমাদের এইটা বলে ডিফারেনশিয়াল ফর্ম এবং ইন্টিগ্রাল ফর্ম দুটাই রয়েছে। তো আমরা ইকুয়েশন গুলো দেখলে কনফিউজ হবো না। এই ইন্টিগ্রাল ফর্মের যে মিনিং আর ডিফারেনশিয়াল ফর্মের সেম মিনিং, অর্থাৎ দুইটাই গস ল কে ডিফাইন করে, এইভাবে প্রমাণের বাকিগুলো আছে। তো আমরা টেবল 7.2 একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। এবার আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে ম্যাগনেটিক স্কেলার এন্ড ম্যাগনেটিক পটেনশিয়াল। এখানে ডেফিনেশনের চাইতেও ইকুয়েশনের মাধ্যমে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি তোমাদেরকে এটা একটু আলোচনা করি। দেখো, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের যে দেখছিলাম সেখানে আমরা দেখছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে ইলেকট্রিক পটেনশিয়ালের একটা রিলেশন দেখানো হয়েছে, যেখানে ই ইজ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ বি। তো আমরা মানে যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়ছিলাম আর তো সেটার সাথে আবার যখন ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে আমরা একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করছিলাম, সেখানে আমরা আসলে মানে ম্যাগনেটো ম্যাগনেটিক পটেনশিয়াল তার ধারণাটাও আনতে হচ্ছে। এখন ম্যাগনেটিক পটেনশিয়ালটা আসলে দুই রকম হতে পারে। এটা ভেক্টর কোয়ান্টিটি হতে পারে, তারপরে স্কেলার কোয়ান্টিটি হতে পারে। স্কেলার কোয়ান্টিটিকে আমরা বিএম দ্বারা প্রকাশ করি আর ভেক্টর কোয়ান্টিটিকে এ দ্বারা প্রকাশ করি। আমি আবারও বলতেছি, এই ম্যাগনেটিক পটেনশিয়াল ধারণাটা তোমাকে আসলে অনেক কাজকে ইজি করে দেবে। এটা তোমার যে আমরা যখন ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো যখন ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন গুলো সলভ করবো তখন আমরা শুধু বি দিয়ে কাজ না করে, মানে যে বি হচ্ছে আমাদের যে ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড, যে ফিল্ড ডেন্সিটি, যেটা ফ্লাক্স ডেন্সিটি বলতে পারি, সেটাকে দিয়ে আমরা যদি করতে চাই তখন কিছু কমপ্লেক্সিটি থাকে। আমরা যদি ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্যারালালি আমরা যদি ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ডে এরকম ম্যাগনেটিক পটেনশিয়ালের ধারণা আনতে পারি, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক্সের যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো সলভ করাতে ইজি হয়ে যায়। ওকে, আমরা তাহলে ধাপে ধাপে দেখি। এখানে আমরা বি এম কে যদি ম্যাগনেটিক পটেনশিয়াল, এটা স্কেলার কোয়ান্টিটি বলবো, মানে অর্থাৎ এই ম্যাগনেটিক পটেনশিয়ালটা স্কেলার হতে পারে আবার ভেক্টর হতে পারে, এটা দুইটা আলাদা ডিফাইনিং আর কি। যদি এটাকে আমরা বিএম দ্বারা প্রকাশ করি, এখানে বোল্ড করে নাই, এটা হচ্ছে ম্যাগনেটিক পটেনশিয়াল স্কেলার, স্কেলার ম্যাগনেটিক পটেনশিয়াল। আর যদি বোল্ড করা থাকে এটা এ দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল। ওকে, আমরা এই দুইটাই কোয়েশ্চেন দেখতেছি 7.35 এ আর 7.35 বি। এটা অবশ্য চ্যাপ্টার যে 3 চ্যাপ্টার 3-তে এই প্রুফটা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ওই চ্যাপ্টার 3-তে একটু গিয়ে তোমাদেরকে এই হিসাবটা একটু দেখাই। তো পজ করতে হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সাম্পল 3.10-তে দেখানো হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড এ, আর সেটাকে যদি আমরা কি করি, প্রথমে কার নিয়ে সেটার যখন আবার ডাইভারজেন্স নেবো সেটার মান কত আসতেছে, জিরো আসতেছে। এটা সবসময় সত্য, অর্থাৎ কোনো কিছু কার নিয়ে যখন সেটাকে কোনো একটা ভেক্টরের কার নিয়ে আমরা যখন সেটা আবার ডাইভারজেন্স বের করবো সেটা মান শূন্য আসবে। সেটা প্রুফটা দেখানো হয়েছে এরকম, যেমন আমরা ডাইভারজেন্সটাকে যদি একটু দেখি, সেটা আমি জাস্ট এই যে ন্যাবলা অপারেটর যেটা আছে ন্যাবলা অপারেটরকে লিখি, যেটাকে আমরা এই নোটেশনের মাধ্যমে লিখতে পারি, অথবা আমাদের যে আমরা সচরাচর যে নোটেশনটা ইউজ করি, ডেল্টা ডেল্টা এক্স আই ক্যাপ, ডেল্টা ডেল্টা ওয়াই জে ক্যাপ, আর প্লাস থাকবে মাসে, এটা করতে পারি। আর এই মানে কার্ল অফ এ সেটাকে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে দেখাতে পারি। এভাবেই যখন আমরা সেটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করে আমরা যখন হিসাব করে দেখবো তখন আমরা দেখবো যে এখানে জিরো আসবে। আশা করি এটা হচ্ছে খুব ক্লিয়ার কাট হিসাব, তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবা। তো ডাইভারজেন্স অফ কার্ল অফ এনি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, ঠিক একইভাবে পরের ফিল্ড মানে প্র্যাকটিস এক্সারসাইজ 3.1 যে তোমরা চাইলে এইভাবে করতে পারো, অর্থাৎ কোনো একটা কিছু গ্রেডিয়েন্ট নিয়ে, কোনো একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট নিয়ে তখন যদি আবার কার্ল করো, সেই কার্লের মানটাও কি আসবে,
আসলে জিরো আসবে। ওকে, তো এই দুইটার ভেক্টরের হিসাবটা আসলে আমরা যে টপিকটা পড়াচ্ছিলাম সেখানে আনা হয়েছে। আমি এখন আবার মূল পড়ায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেমনটি চ্যাপ্টার 3 তে দেখছিলা, যেখানে দুইটা ভেক্টর আইডেন্টিটি, দুইটা গুরুত্বপূর্ণ অবশ্য, যেখানে আমরা গ্রেডিয়েন্ট অফ এনি স্কেলার কোয়ান্টিটি সেটা যখন আমরা কিনি কার্ল নিই, তার ভ্যালু জিরো আসে। আর আমরা যখন সেটার কার্ল নিয়ে তাকে আবার যখন আমরা ডাইভারজেন্সটা নেব, অর্থাৎ আমরা নেবলা অপারেটরের সাথে ডট মাল্টিপ্লিকেশন করবো, তখন জিরো আসবে। এই দুইটা ভেক্টর আইডেন্টিটি মাথায় রাখি, যেখানে বিটা একটা স্কেলার কোয়ান্টিটি আর এ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন আমরা যদি এই বিটাকে স্কেলার ম্যাগনেটিক পটেনশিয়াল আর একে যদি আহ, আমরা ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল হিসেবে ডিফাইন করি, আমি আবারও বলতেছি এগুলো আমরা ইকুয়েশনের মাধ্যমে ডিফাইন করবো এবং এভাবে বোঝার ট্রাই করবো আসলে এটা দিয়ে আসলে আমাদের কি সুবিধাটা হচ্ছে। ওকে, তো আমরা এই দুইটা আইডেন্টিটি অবশ্যই কি হতে হবে, ভ্যালিড হতে হবে। আমরা যদি ওই বিটাকে এবং এটাকে যদি কি হিসেবে প্রকাশ করতে চাই, দুইটা আলাদা কোয়ান্টিটি, বিটাকে আমরা ধরে নিচ্ছি একটা স্কেলার কোয়ান্টিটি, আর হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন এই বি কে আমরা ওইটার অ্যানালজি হিসেবে রাখবো, যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে ইলেকট্রিক পটেনশিয়ালের সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বিটাকে ম্যাগনেটিক ফিল্ড বলবো, পটেনশিয়াল হিসেবে বলবো, তবে এটাকে স্কেলার কোয়ান্টিটি। আর স্কেলার ম্যাগনেটিক ফিল্ড পটেনশিয়ালটা ভেক্টর কোয়ান্টিটিও হতে পারে, সেটাকে আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করতেছি। হ্যাঁ? এখন আমরা এক্ষেত্রে দেখতেছি যে এসটাকে আমরা মাইনাস গ্রেডিয়েন্ট অফ বিএম লিখতে হচ্ছে। কারণ আমরা যদি এটা না লিখি, তাহলে তুমি যদি এটা নিয়ে আসো, আমরা জানি কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ এনি স্কেলার কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এটা যদি সত্য না হয়, তাহলে আমাদের এই আইডেন্টিটি ঠিক থাকতেছে না। আমি আবারও বলতেছি, তোমার এইচ ইজ ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ বিএম, এক্ষেত্রে আমরা যে ইজ ইকুয়ালস টু জিরো এই কন্ডিশনটা ধরতে হচ্ছে। কারণ আমরা জানি যে ইজ ইকুয়ালস টু কার্ল অফ এইচ। তাহলে কার্ল অফ এইচ এর মানটা যদি বের করো, আসলে এটা কত? এটা হচ্ছে কার্ল অফ আমরা গ্রেডিয়েন্ট অফ মাইনাস বিএম, মানে এখানে যদি বসে, তাহলে এই মানটা কত হতে হবে? এর হিসাবে জিরো হতে হবে। তাহলে এই মানটা আবার আমরা জানি যে, তার মানে যে এর মানটা জিরো ধরলে হবে। অর্থাৎ আমরা এই স্কেলার বিএম এই হিসাবটা তখন করতে পারতেছি যদি কি হয়, মানে আমাদের এই যে যেটা যেটা এখানে কারেন্ট ডেন্সিটি ডিফাইন করছে, কারেন্ট ডেন্সিটির মানটা শূন্য ধরা হয়। আম, তো আমরা একইভাবে ওই বিএমটা, যেটাকে আমরা ম্যাগনেটিক স্কেলার পটেনশিয়াল হিসেবে ডিফাইন করতেছি, সেই ম্যাগনেটিক পটেনশিয়াল স্কেলার আর মানে সেটাকে যদি আমরা ল্যাপ্লাসিয়ানটা নিই, ল্যাপ্লাসিয়ান অফ বিএম, এটার মানও জিরো আসবে। আর এক্ষেত্রেও কন্ডিশনটা সেম ধরা হচ্ছে, যে বস্তু জিরো ধরা হচ্ছে। ওকে, এবার আমরা যে ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল এটাকে ডিফাইন করব। সেটা ডিফাইন করা হচ্ছে, আমরা যদি কার্ল অফ এ নিই, তাহলে আমি বি সে পাবো। মানে এক্ষেত্রে আমরা ইকুয়েশনের মাধ্যমে ডিফাইনটা করানো হচ্ছে। আমি আবারও বলতেছি, মানে একটা ভেক্টর কোয়ান্টিটি এমন ভাবে আনা হচ্ছে যেটা কার্ল অফ এ নিলে তুমি বি পাবা। বিটা হচ্ছে আমাদের কি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ওকে, তো আমি এটার সাথে একটু দেখি, মানে যে ইকুয়েশনটা ডিরাইভ করা হচ্ছে, বি ইজ ইকুয়ালস টু, আমরা যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে দেখছি, এটা কি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ দি কিউ দ্বারা ডিফাইন 4 পাই এপসিলন নট, আর এটা ফুল ইন্টিগ্রেট করলে আমি বি এর মানটা পাই। তো একইভাবে আমরা এ লাইন কারেন্টের জন্য যে এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল, এটাকে এইভাবে ডিফাইন করি। যদি সারফেস কারেন্ট হয় এটাকে এইভাবে ডিফাইন করা হয়, তোমরা এগুলো খাতায় লিখবা। আর যদি ভলিউম কারেন্ট হয় তাহলে এটাকে মিউ নট জে ডিবি 4 পাই এর দ্বারা ডিফাইন করা হয়। আমরা এটাকে প্রুফ দেখার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এই যে 7.44 ইকুয়েশনে, যদিও এটা বায়ট সাভার ল থেকে আসছে, তো এটা একটু আমাদের আহ, আমরা দেখছি বায়ট সাভার লতে এইচ দ্বারা ডিফাইন করা হয়। আবার আমরা জানি বি এবং এইচ এর মধ্যে একটা সম্পর্ক, বি ইজ টু মিউ এইচ, ওই ইকুয়েশনটাই আসলে আম, তো আমাদের একটা কারেন্ট এলিমেন্ট আছে, মনে করো এটা দ্বারা প্রকাশ, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএল, যেটাকে আমরা প্রকাশ করি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এর ফাংশন হিসেবে। অর্থাৎ আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্টের জন্য আমাদের আর ডিস্টেন্সে কোন একটা পয়েন্ট আছে, এই যে এক্স ওয়াই জেড, এই পয়েন্টে আমরা বি এর মানটা হিসাব করতেছি। তো আমাদের পয়েন্ট অফ অরিজিন যদি ও হয়, এবং এটার যদি আহ, অবস্থান ভেক্টর যেটাকে আমরা বলি, সেটাকে আর প্রাইম দ্বারা প্রকাশ করি, আর এটার অবস্থান ভেক্টর সেটাকে আমরা পজিশন ভেক্টর, সেটাকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের এই আরটা হচ্ছে আর মাইনাস আর প্রাইম। তো আমরা যে বায়ট সাভার ল থেকে যে কোশ্চেনটা পেয়েছি সেটা আমরা জানি, সেক্ষেত্রে আই ইজ টু ডিএল প্রাইম ক্রস আর বাই আর কিউব।
এক্ষেত্রে আটটা ভেক্টর হিসেবে আছে। আর ডিএল প্রাইমটা যেটা আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেটা আছে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য ডিএলটা হিসেব করা হচ্ছে। আসলে এটা আমরা বুঝতে পেরেছি। তো এখানে আরটাকে আমরা আহ, ওই ডিসপ্লেসমেন্ট ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করতেছি। তাহলে এখানে এইভাবে লেখা যায় আর মাইনাস আর প্রাইমকে আমরা আহ, এই 7.45 ইকুয়েশনে যেভাবে আছে এভাবে লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি গ্রেডিয়েন্ট অফ 1/r নিই তাহলে হিসাবটা এরকম আসে। তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আরো একটু ডিটেলস আলোচনা করার ট্রাই করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আটটা রয়েছে। আম, আটটার যে এক্স মাইনাস এক্স প্রাইম স্কোয়ার প্রাইম হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড প্রাইম হোল স্কোয়ার রুট স্কোয়ার রুট আছে। তো এটাকে যখন আমরা এখানে যেটা দেখছি এটা হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট অফ 1/r। তো গ্রেডিয়েন্ট অপারেটর দিয়ে তুমি যখন 1/r হচ্ছে অনেক ডিফারেন্সিয়েশনের মতো, তো তুমি আসলে এই মানটাই পাবা। তো এক্ষেত্রে আমরা উপরের টার্মটাকে আর দ্বারা রিপ্লেস করতে পারি, আর নিচের টার্মটা যেটা আছে যেটাকে আমরা আর স্কোয়ার হিসেবে লিখলে এখানে আর 3/2, তাহলে কাটাকাটি গেলে জাস্ট আর কিউব হিসেবে থাকবে। অর্থাৎ আমরা আর বাই আর মানে ভেক্টর বাই আর ভেক্টরের মান কিউব যখন এভাবে লিখি তাহলে সেটাকে আমরা এই -1/r দ্বারা রিপ্লেস করতে পারি, মানে এই হিসাব করে আর কি। অথবা তুমি চাইলে এই আর বাই আর ভেক্টরটাকে যদি একটু আলাদা করে লিখো তাহলে এটাকে আর ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করাকে আমরা কি ইউনিট ভেক্টর হিসেবে লিখতে পারি। তাহলে এই ইউনিট ভেক্টরটাকে আমরা একটু মানে আলাদা করে লিখতে পারি। অর্থাৎ আমি চাইলে এই জিনিসটাকে গ্রেডিয়েন্ট মাইনাস গ্রেডিয়েন্ট অফ 1/r কে আমরা এ আর বাই আর স্কয়ার হিসেবে লিখতে পারি। ওকে। তো আমরা এখানে আর বাই আর কিউব যে অংশটা আছে সেটা পরিবর্তে আমরা মাইনাস গ্রেডিয়েন্ট অফ 1/r লিখি। তাহলে মাইনাস গ্রেডিয়েন্ট অফ 1/r লিখলে আমাদের মাইনাসটা আগে চলে আসলো, তাহলে মিউ নট বাই 4 পাই এটাকে আমরা 7.47 যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের মতো লিখতে পারি। তো এখানে গ্রেডিয়েন্ট অফ 1/r এই জায়গাটা আমরা একটু অবজার্ভ করি। আমরা একটা ভেক্টর আইডেন্টিটি ইউজ করতেছি এখানে। কোনো একটা দেখো, এটা হচ্ছে এফ হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি, ক্যাপিটাল এফ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এই এফ এফ কে মাল্টিপ্লাই করে যখন আমরা তাকে নিই কার্ল বের করি বা তার সাথে একটা ল্যাপ্লাস অপারেটর যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি সেটা আসলে এইভাবে লেখা যায়। অর্থাৎ তুমি ওই এফ এর যেটা স্কেলার কোয়ান্টিটি সেটা রেখে ভেক্টর কোয়ান্টিটি কার্ল বের করা প্লাস ওই এফ এর গ্রেডিয়েন্ট বের করে কোন একটা সার্টেন পয়েন্টে আমরা তার সাথে যদি আমরা কি করি যে আমাদের ভেক্টর কোয়ান্টিটি তার সাথে ক্রস মাল্টিপ্লিকেশন করি সেম মান আসবে। অর্থাৎ এটা একটা ভেক্টর আইডেন্টিটি। তো আমরা সেম আইডেন্টিটি এখানে ইউজ করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যদি আমরা 1/r কে যদি এফ এর সাথে আহ, তুলনা করি আর এফটা ডিএলটাকে যদি আমরা এই বোল্ড এফ যেটা ভেক্টর কোয়ান্টিটি ডিফাইন করছি তার সাথে কম্পেয়ার করি তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। এই যে অংশটা দেখো, আম, এই ডিএল প্রাইম ক্রস মাল্টিপ্লিকেশন এখানে গ্রেডিয়েন্ট অফ 1/r সেটা যদি আমরা দেখি তাহলে কত লেখা যায়। এখানে আমরা এই পাশটাকে যদি পক্ষান্তর করে লিখি, গ্রেডিয়েন্ট হিসেবে যেটা আছে এই পাশে পক্ষান্তর করে লিখি তাহলে কি হবে, আমাদের ওই মানে যে নর্মাল ভেক্টরটা আছে সেটা থাকবে। তারপর কি করতে হয় এখানে গ্রেডিয়েন্ট কার্ল অফ এফ, এখানে কার্ল অফ ও ডিএল আমরা বের করছে। আর এখানে ওই যে পক্ষান্তর করে করে লিখছে বলে আমরা যেভাবে লিখতেছি। আর এখানে খেয়াল করে দেখো আমাদের এই যে এই অংশটা কার্ল অফ ওই আমাদের যে এফ এফ প্রাইম, অর্থাৎ ওই ভেক্টর কোয়ান্টিটি থাকবে এফ এফ হিসেবে, আর এফ হচ্ছে এখানে জাস্ট ওই স্কেলার কোয়ান্টিটি 1/r হিসেবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। একটু দেখো তোমরা 7.48 সাথে কম্পেয়ার করে কিভাবে এই নিচের ইকুয়েশনটা আসলো। এবার আমরা পরের কন্টেন্টে আসি। এখানে যে ন্যাবলা অপারেটর রয়েছে, ন্যাবলা অপারেটরের আসলে ভেরিয়েবল গুলো এক্স ওয়াই জেড। আর ডিএল প্রাইমের যে ভেরিয়েবল এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, অর্থাৎ আমরা ডিএল প্রাইমকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের ফাংশন হিসেবে প্রকাশ করছি। তাহলে সেটা আমরা ন্যাবলা অপারেটরের সাপেক্ষে আমরা সে যদি ক্রস মাল্টিপ্লিকেশন নিই কার্ল বের করে জিরো আসবে, কারণ যেহেতু এটা অন্য একটা ভেরিয়েবলের ফাংশন আর ন্যাবলাটা অন্য একটা এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে কি আসবে, ওটা জিরো আসবে। কারণ যেটা অন্য একটা ভেরিয়েবল সেটা কিন্তু এই এক্স ওয়াই জেড এর উপর নির্ভর করতেছে না, মানে এটা এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ওগুলো কনস্ট্যান্ট। তাহলে ক্ষেত্রে ন্যাবলা অপারেটর মানে সাপেক্ষে যখন ক্রস মাল্টিপ্লিকেশন করবে তাহলে জিরো আসবে। ওকে। তার মানে আমরা শুধুমাত্র এই অংশের মধ্যে কোনটা এক্সিস্ট করে, আমাদের এই দ্বিতীয় অংশটা এক্সিস্ট করে। তাহলে আমরা এই ডিএল প্রাইম ক্রস গ্রেডিয়েন্ট অফ 1/r এর জায়গায় আমরা মাইনাস কার্ল অফ ডিএল প্রাইম বাই আর এই মানটা বসাতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের বিটাকে আমরা এবার ডিফাইন করতে পারি এই কার্লটাকে বের করে। তাহলে দেখো কার্ল ইন্টু, তো আমরা যখন ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালকে ডিফাইন করছিলাম তখন আমরা বলছি কার্ল অফ ভেক্টর
ইজ বি। অর্থাৎ এমন একটা ভেক্টরকে আমাদের আনতে হচ্ছে যেটা কার্ল নিলে আমি বি পাচ্ছি। তার মানে এই কার্ল অফ এই যে মানটা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি, যেটাকে আমরা আগে ডিফাইন করছি। হ্যাঁ। তো এখানে আসলে মানে সেটাকে আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যেটাকে একটা সূত্রের মাধ্যমে বা একটা ডেফিনেশনের মাধ্যমে প্রকাশ করতেছি, মানে এক্সপ্লেন করতেছি, এখানে কিন্তু সেভাবে এক্সপ্লেন করা হচ্ছে না। এখানে কি করা হচ্ছে, ইকুয়েশনের মাধ্যমে অ্যাপ্লাই করা হচ্ছে। এখন এই যে তোমার এ বি কে মানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে আমরা কার্ল অফ এনি ভেক্টর বা ভেক্টরের কার্ল হিসেবে প্রকাশ করে লাভটা কোথায় হলো সেটা আমরা দেখবো যে আসলে ইলেকট্রোম্যাগনেটিক্স প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা বি এর পরিবর্তে আমরা যখন কার্ল অফ লিখি তখন আমাদের প্রবলেমটা মানে খুব দ্রুত মানে সলভ করতে পারি বা সহজে সলভ করতে পারি। ওকে। তো আমরা দেখছি এখানে যে বিডিএস সার্ভিস ইন্ডিকেশন অফ বি, কোন একটা সার্ভিস বরাবর তার উপাংশগুলোকে যখন আমি ইন্ডিকেট করবো আমরা যে মানটা পাবো এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো সেটা আমরা এখানে দেখতে পারি, সেটা আমরা বি এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি, কার্ল অফ এ, যেটা এখান থেকে আসছে কার্ল অফ এ, যেখানে এটাকে আমরা এভাবে প্রকাশ করি এই ইকুয়েশনের মাধ্যমে। আহ, একটা লাইন বরাবর আমি মিউ নট আই ডিএল ডিভাইড বাই 4 পাই আর যে মানটা পাচ্ছি সেটা। তো এক্ষেত্রে কার্ল অফ এ ডট ডিএস এটাকে যদি আমরা কি করি, স্টোকস থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে ক্লোজ লাইন ইন্ডিকেশন অফ এ ডিএল, অর্থাৎ একটা ক্লোজ লাইন বরাবর এর উপাংশগুলো নিয়ে আমি যদি ইন্ডিকেট করি যে মানটা পাবো আসলে সেটা কি সাইয়ের মানের সমান। ওকে। যেখানে আমি বিডিএস করতে তোমার যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের একটা সার্ফেস বরাবর বি এর উপাংশগুলো নিয়ে করতে হচ্ছে। আর এখানে আমি যদি বি এর পরিবর্তে এটা ইউজ করি, যেটা বি এবং এর সমীকরণ আমরা দেখছি কার্ল অফ এ, তাহলে সেটা আমরা এভাবে লিখতে পারি এ ডট ডিএল। এখন আসলে মূল কথা হচ্ছে এখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ডে যেমন একটা পটেনশিয়ালের ধারণা আনছিলাম, এখানে ম্যাগনেটোস্ট্যাটিক্স সেম এক ধরনের পটেনশিয়াল ধারণা আনা হচ্ছে। হ্যাঁ, সেটা আবার দুই ভাবে হয়ে গেছে, একটা হচ্ছে কি স্কেলার পটেনশিয়াল, আর তো এক্ষেত্রে ভেক্টর পটেনশিয়াল। তো দুইটাকে আলাদা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। আমরা স্কেলার পটেনশিয়ালটা হিসাব করতেছি কখন, যখন j ইজ ইকুয়ালস টু 0। আর অন্য ক্ষেত্রে আমরা ভেক্টর পটেনশিয়ালটা হিসাব করছি। এটা করে লাভটা কি হলো, আমি আবার বলতেছি, এটা হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিজমের যে ইকুয়েশন গুলো আমরা সলভ করব তখন আমরা বি এর পরিবর্তে যখন কার্ল অফ ব্যবহার করব তখন আমাদের হিসাব নিকাশটা অনেক ইজি হয়ে যাবে। ওকে। এই সাইডটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা, নিট ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা আমরা হিসাব করতেছি এটা। তাহলে আমরা ওই ম্যাগনেটিক পটেনশিয়াল এর যখন কোন একটা লাইন বরাবর কি করব, আমরা ক্লোজ লাইন ইন্ডিকেশন করব, তখন আমি সাই সম্পর্কে ধারণা নিতে পারবো। এখানে এক্সাম্পল 7.7, এই ম্যাথটা খুব সহজ ম্যাথ। এটা দুইটা নিয়মে করা হচ্ছে, একটা মেথড 1 এবং মেথড 2। তো তোমরা এই এক্সাম্পল 7.7 ম্যাথটা একটু আম, করার ট্রাই করবা। এটা করলে তোমাদের উপরে যে টপিকটা আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আহ আসলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে।